একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি যে কোনো দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে জাতীয় স্বার্থেই সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটা করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেকনি ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, কণ্ঠশিল্পী মমতাজ মারা গেছেন কিংবা দেশে আওয়ামী লীগের বিশাল সমাবেশ হয়েছে, এমন সব মিথ্যা তথ্য ফেসবুকের নানা পেজে ঘুরছে। বাদ যায়নি এক্সেও। সেখানেও ভারতের সহিংসতার খবরগুলো বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হচ্ছে, যেটা আবার ফেসবুকেও শেয়ার হয়েছে। সামাজিক এবং রাজনৈতিক ইস্যুতে এমন বেশ কিছু মিথ্যা তথ্য ধরা পড়লো ফ্যাক্ট চেকিংয়ে। আর এ সমস্ত অপতথ্যগুলো যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। দর্শক, আজ আমরা সংবেদনশীল ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক বেছে নিয়েছি। শুরুতেই চলুন সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। ফেসবুক, এক্স সহ প্রায় সবকটি প্ল্যাটফর্মে ছড়িয়েছে একটি ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে ডক্টর ইউনূসের নোবেল বাতিল করা হচ্ছে। আর এই সিদ্ধান্ত নাকি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল দাবি এবং ভিডিও দুটোই মিথ্যা। মূলত দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রথম বৈঠকের ভিডিও এটি। ওদিকে সম্প্রতি দুবাইয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে কণ্ঠশিল্পী মমতাজ মারা গেছেন এমন একটি পোস্ট ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমবেদনা শেয়ারিং চলছে দেদারসে। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেল সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজের মৃত্যুর খবরটি মিথ্যা। কোনো তথ্য প্রমাণ ছাড়াই এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগ প্রকাশ্যে বড়সড় প্রতিবাদ মিছিল করেছে এই দাবিতে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ব্যানার হাতে মেগাফোন স্লোগানরত মিছিলকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। ধারাভাষ্যে বলা হচ্ছে এটি আওয়ামী লীগের মিছিল। তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে জানা যায় মিছিলটি আওয়ামী লীগের নয়। এটা গত ২৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের সদস্যদের বিক্ষোভের ভিডিও। ব্রাহ্মণবাড়িয়ায় একসাথে দুই বোনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে। তবে দাবিটি যে মিথ্যা সেটা বেরিয়ে এলো ফ্যাক্ট চেকিংয়ে। জানা গেল ভিডিওটি দুই বোনকে হত্যার কোনো ঘটনা নয়, বরং এটা কসবা উপজেলায় পারিবারিক কলহের জেরে আমির হোসেনের স্ত্রী এবং তার শ্যালিকাকে শ্বাসরোধে হত্যার ঘটনার ভিডিও। এখানেই শেষ না। গত ৩রা মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে খুলনায় ভুট্টা খেতে হিন্দু মহিলাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচলিত ভিডিওটি খুলনার নয়, এটা ভারতের বিহার রাজ্যের একটি ভিডিও। ভিন্ন দেশের এই ভিডিওকে বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আজ ৫টি ফ্যাক্ট চেক করতে গিয়ে বেশিরভাগই রাষ্ট্রীয় এবং রাজনৈতিক ইস্যুতেই মিথ্যা তথ্য আমাদের চোখে পড়েছে। আর এসব অপতথ্যগুলো যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। বুস্টিং করে গণমাধ্যমের লোগো সংবলিত নকল ফটোকার্ড ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হয়েছে। রাকিব হাসান, ৭১। আসলে অসংখ্য এরকম পোস্ট আমাদের চোখে পড়েছিল এবং সেখান থেকে বাছাই করে যে কটা সম্ভব সংবেদনশীল তার মধ্যে থেকে ৫টি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যে ফ্যাক্ট চেকগুলো হয়েছে ইতোমধ্যে আমরা আলাপ করতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনিসুর রহমান। জনাব আনিসুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং আমরা আসলে এই প্রেক্ষাপটটাই তুলে ধরার চেষ্টা করছিলাম যে কীভাবে আসলে এই মিথ্যা তথ্যগুলো ছড়াচ্ছে এবং রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ফ্যাক্ট চেকিং করতে গিয়ে। ৫ আগস্টের আগেও আমরা দেখেছি এরকম মিথ্যা তথ্য ছড়াতে, কিন্তু এখন যেন সেটা বেড়ে গেছে। মানে আপনার অবজারভেশনটা আসলে জানতে চাই, এর পেছনে শুধুই কি রাজনৈতিক কারণ দেখেন নাকি একটা বড় কারণ এখানে ভিউ বাণিজ্য? মানে কি বুঝছেন আসলে এরকম প্রেক্ষাপটটা কেন তৈরি হচ্ছে? ধন্যবাদ আপনাকে আমাকে ৭১ টিভিতে সংযোগ করার জন্য। বেশ কিছুদিন ধরে, বিশেষ করে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে এই ধরনের সামাজিক অপতৎপরতা বেড়ে গেছে। এটা একটা বৈশ্বিক পরিমণ্ডলেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্যের বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে। এটা উন্নত রাষ্ট্র থেকে শুরু করে অনুন্নত রাষ্ট্র, সবগুলো রাষ্ট্রের মধ্যেই এ ধরনের অপপ্রচার চলছে। তবে আমাদের মতো যেগুলো তৃতীয় বিশ্বের দেশ, এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে
মানুষ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপাত্ত ছড়িয়ে দিচ্ছে এবং জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি শুরু হয়েছে। এটা এজন্য হচ্ছে যে বাংলাদেশে কিন্তু ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অধিক। ইউরোপীয় দেশগুলোতে যেমন ফেসবুক অতটা ব্যবহার করা হয় না, কিন্তু অনুন্নত দেশগুলোর মধ্যে, দ্বিতীয় বিশ্বের মধ্যে বাংলাদেশ মানে ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যা অনেক বেশি। এই ফেসবুক ব্যবহারকারীদেরকে বিভ্রান্ত করার জন্য একটি সুযোগ সন্ধানী শ্রেণী যারা এটাকে ব্যবহার করে, এটা রাজনৈতিক ব্যবহার করে, রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করে, এটাকে তারা অপপ্রচার চালায়, প্রপাগান্ডা চালায়। এই প্রপাগান্ডা গুলো জনমানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তিকর সৃষ্টি করে। সবচেয়ে যেটা আশঙ্কার উদ্বেগের বিষয় সেটা হলো যে বাংলাদেশের যে মূলধারার সংবাদপত্র এবং মূলধারার যে মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলোর লোগো সম্বলিত সংবাদগুলো পরিবেশন হচ্ছে। এতেই মানুষ খুব বিভ্রান্ত যে আসলে এই সংবাদটি সত্য না মিথ্যা। আর যদি সংবাদটি সত্য হয় তাহলে এটা শেয়ার অপশনে যাচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এটা জুলাই বিপ্লবের পরবর্তী এবং জুলাই বিপ্লবের আগ থেকে শুরু করে জুলাই বিপ্লবের পরবর্তী সময়টাতে এই মিথ্যা গুজব, মিথ্যা অপপ্রচার, মিথ্যা প্রপাগান্ডা এগুলো আপনার ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। একদম একদম। কিন্তু দেখুন, আপনি শুরুতে বলছিলেন যে আসলে এটা একটা গ্লোবাল প্রবলেম, সব দেশে কম বেশি এই সমস্যাটা আছে, কিন্তু তারপরও উন্নত দেশগুলো এটা সামাল দেয়। মার্কিন নির্বাচনের আগে আমরা প্রচুর অপপ্রচার হতে দেখেছি, সেখানে এআই ব্যবহার হতে দেখেছি, তারা সামাল দিতে পেরেছিল, তাদের মূলধারা গণমাধ্যম সেই ভূমিকাটা রেখেছিল, আমরাও সেই চেষ্টাটা করছি, কিন্তু তারপর এটা হচ্ছে না। আমরা কি কোনো মডেল স্থাপন করতে পারি যে কিভাবে আসলে আন্তর্জাতিক বিশ্বগুলো সামাল দেয় পরিস্থিতি? আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখন যারা প্রপাগান্ডা চালাচ্ছে তারা তো প্রপাগান্ডা চালাবে, এর পিছনে আমাদের কিছু ফিডব্যাক, আমাদের কি এটাকে দমন করার উপায়টা বা এটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার উপায় কি? উন্নত বিশ্ব যেভাবে নিয়ন্ত্রণ করছে আমরা সেগুলোকে মডেল হিসেবে নিতে পারি, আবার আমরা নিজেরাও কিছু মডেল তৈরি করতে পারি। যেমন আপনি ধরেন বেশ কিছু পার্টিকুলার ব্যক্তি বা পার্টিকুলার সাইট থেকে কিন্তু আপনার অপপ্রচারগুলো চালানো হয়। আমরা এগুলোকে যদি আইডেন্টিফাই করতে পারে, ফ্যাক্ট চেকিং যে ফোর্স গুলো আছে, বাংলাদেশের টেলিকমিউনিকেশন সোসাইটি আছে, বাংলাদেশের ল এনফোর্সিং এজেন্সিস গুলো আছে, এরা যদি প্রথমেই আপনার হলো যে একটা ফাইন্ডিং করতে পারে যে কোন কোন সাইট থেকে কোন কোন ব্যক্তি, কোন কোন গোষ্ঠী এই ধরনের অপপ্রচার গুলো চালাচ্ছে, তাহলে প্রথমে আইডেন্টিফাই হলো। পরবর্তীতে আপনার হলো যে যেমন ধরেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ অথবা ধরেন টুইটার অথবা ধরেন এক্স, এদের যারা অথরিটি আছে এই অথরিটিকে ইনফর্ম করা যে এই আপনাদের এই মাধ্যমগুলো ব্যবহার করে এই ধরনের ব্যক্তি বা এই ধরনের প্রতিষ্ঠান অথবা এই ধরনের গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে যেটা রাষ্ট্র এবং সমাজের জন্য হুমকি। এই সমস্ত কর্মযোগ্য যদি হাতে নেওয়া যায় তাহলে আপনার এই ধরনের অপপ্রচার একদম। সেক্ষেত্রে আরেকটা বিষয় যদি আপনি একটু নজর আনতেন সংক্ষেপে, এরও একটা সমাধান আমরা জেনে নিয়ে তারপর আলাপটা শেষ করব। সেটা হচ্ছে প্রান্তিক অঞ্চলের মানুষ, ধরুন মাওয়াঘাটের পর থেকে আমরা যত চা দোকান দেখি সেখানে কিন্তু যারা চা বানাচ্ছেন এবং যারা চা খেতে আসছেন তাদের আলোচনার বিষয় থেকে দেশের চলমান অবস্থা, তখন রেফারেন্স হিসেবে অনেকেই হাতের মুঠোফোনটি ব্যবহার করেন এবং সেখানে কিন্তু অনেকেই আছেন যারা গুজবটাকে সত্যি মনে করেন এবং সেটা হয়তো মৌখিকভাবে ছড়িয়ে যায়। সাধারণ মানুষ যাতে বুঝতে পারে কোনটা তথ্য কোনটা অপতথ্য, এটার জন্য আসলে কি করণীয়? খুবই সুন্দর প্রশ্ন এবং এটা খুব সহজেই সলভ করা সম্ভব। যেমন আপনারা ৭১ টেলিভিশন এই ধরনের গণ সচেতনতামূলক প্রোগ্রাম হাতে নিয়েছেন। বাংলাদেশের মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো আছে এই মিডিয়াগুলো যদি পালাক্রমে এই ধরনের প্রোগ্রামগুলো উপস্থাপন করে তাহলে জনগণের মধ্যে কিন্তু এক ধরনের সচেতনতা তৈরি হবে যে আসলে মেইন স্ট্রিম মিডিয়া, মেইন স্ট্রিম নিউজ পেপার কি ধরনের সংবাদগুলো পরিবেশন করছে, এবং আস্তে আস্তে জনগণের মধ্যে এক ধরনের বিশ্বাস তৈরি হবে যে এগুলো বিশ্বাস করার আগে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে ধরনের সংবাদগুলো প্রচারিত হচ্ছে বা যে ধরনের তথ্যগুলো ছড়িয়ে পড়ছে এগুলোর ক্ষেত্রে সাধারণ মানুষও এক ধরনের সচেতনতা তৈরি হবে এবং তারা মনে করবে যে আমাদের এই বিষয়গুলো বিশ্বাস করার আগে মূলধারার যে সংবাদ মাধ্যমগুলো আছে
তাদের এই ভূমিকাটা বন্ধুরা রাখার কথা সংবাদমাধ্যম বলছেন। কি বলছে এটা নিয়ে তাদের একটা এক ধরনের জি, আপনাকে আসলে অনেক ধন্যবাদ। খুব সংক্ষিপ্ত সময় ছিলেন, কিন্তু বেশ কার্যকরী বেশ কিছু পরামর্শ আপনি আমাদেরকে দিলেন। অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনিসুর রহমান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক এই সময়। এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন, এবং মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এখানে, অথবা ফেসবুকেও যুক্ত হতে পারেন, সেখানেও জানাতে পারেন, যোগাযোগ করতে পারেন www.facebook/fake-news-scanner এখানে, এবং আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। দর্শক, মনে রাখবেন, চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।